আসসালামু আলাইকুম। আমি নাজনীন জাহান, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। যদিও পরিস্থিতি অনুকূলে নয়, তবুও আমাদের ভালো থাকতে হবে, আর তার জন্য মনোবলের দরকার। আশা করি সেই মনোবলটুকু এতদিনে অর্জন করতে পেরেছো। এতদিন আমরা সামষ্টিক অর্থনীতির মধ্যমকালীন কার্যক্রম পর্যন্ত পড়িয়েছি। আজকে আমি দীর্ঘকালীন কার্যক্রম তোমাদেরকে আলোচনা করব। মূলত সামষ্টিক অর্থনীতির অধ্যায় কিন্তু কম, কিন্তু প্রতিটি অধ্যায়ের বিভিন্ন বিভাগ রয়েছে। আমরা ইতিমধ্যে ৮০ ভাগ পড়ায় সম্পন্ন করতে সক্ষম হয়েছি, এবং তোমরা আমি নিশ্চয়ই বাসায় সেগুলো দেখছো এবং অনুশীলন করার চেষ্টা করছো এবং রপ্ত করার চেষ্টা করছো। চলো আজকে আমরা দীর্ঘকালীন কার্যক্রম সম্বন্ধে আলোচনা করব। হিসাব বিজ্ঞান এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এই দীর্ঘকালীন কার্যক্রম অর্থাৎ সামষ্টিক অর্থনীতির দীর্ঘকালীন কার্যক্রম অধ্যায় ৫-এর উপর আজকে আমি তোমাদের লেকচার প্রদান করব, এবং তোমরা প্রতিটা জিনিস খুব মনোযোগের সাথে শুনবে, দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এখানে অনেক ছোট ছোট অনেক বিষয় রয়েছে এবং এর প্রত্যেকটা বিষয়ই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমি তোমাদের এই চ্যাপ্টারের উপর যে ভিত্তি করে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি এক এক করে তোমাদেরকে মেসেঞ্জারে দিয়ে দেব। কারো কোনো সমস্যা থাকলে আমাকে মেসেঞ্জারে নক করবে। তো চলো আমরা ক্লাস শুরু করে ফেলি। প্রথমেই আসি দীর্ঘকালীন কার্যক্রম অধ্যায় ৫, যেটা হিসাব বিজ্ঞান এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য পড়েছে, এবং এটা সামষ্টিক অর্থনীতির অধ্যায় ৫-এ রয়েছে। প্রথমেই আসি এখানে রয়েছে। আজকে আমি অনেক কিছু নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমেই অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মুক্ত অর্থনীতি বলতে কি বুঝি। প্রথমেই আসি অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বুঝি। ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি। অর্থনৈতিক উন্নয়ন বলতে দেশের সর্বস্তরের জনগণের মৌলিক চাহিদা পূরণ করে জাতীয় আয়, প্রকৃত মাথাপিছু আয়, উৎপাদন ক্ষমতা ও জীবনযাত্রার মানের ক্রমান্বতের এক দীর্ঘকালীন প্রক্রিয়াকে বোঝায়, যা ক্রমাগত বৃদ্ধিসহ অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তন সাধন করে। আবারও বলছি, তাহলে অর্থনৈতিক উন্নয়ন বা অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে বা বলতে কি বুঝো। অর্থনৈতিক উন্নয়ন বলতে দেশের সর্বস্তরের জনগণ মানে সকল জনগণের মৌলিক চাহিদা পূরণ করে, আমাদের মৌলিক চাহিদাগুলো পূর্বে আলোচনা করা হয়েছে, সেটা পূরণ করে জাতীয় আয়, প্রকৃত মাথাপিছু আয়, উৎপাদন ক্ষমতা ও জীবনযাত্রার মানের ক্রমান্বতির এক দীর্ঘকালীন প্রক্রিয়াকে বোঝায়, যা ক্রমাগত বৃদ্ধি সহ অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তন ঘটে। আমরা আরও বলতে পারি, অর্থনৈতিক উন্নয়ন কোনো দেশের উৎপাদন বৃদ্ধি, আর্থসামাজিক অগ্রগতি, আধুনিক জ্ঞান বিজ্ঞানের প্রসার, প্রাতিষ্ঠানিক অগ্রগতি, দৃষ্টিভঙ্গির প্রসারতা, সরকারি কর্মকাণ্ড ও নীতিসমূহের সমন্বিত বাস্তবায়ন প্রভৃতি নির্দেশ করে। এরপরে আসি অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে আমরা কি বুঝি। আচ্ছা, অর্থনৈতিক প্রবৃদ্ধি কি? আমরা সংক্ষিপ্তভাবেই আমরা বলি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এক কথায় হচ্ছে অর্থনৈতিক শক্তিগুলোর প্রক্রিয়া দ্বারা জাতীয় আয় ও মাথাপিছু আয়ের বৃদ্ধি হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি। আবারও বলছি, অর্থনৈতিক শক্তিগুলোর প্রতিক্রিয়া দ্বারা জাতীয় আয় ও মাথাপিছু আয়ের বৃদ্ধি হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধি কত প্রকার? সাধারণত 2 প্রকার। এরপরে আসি মুক্ত অর্থনীতি বলতে আমরা কি বুঝি। মুক্ত অর্থনীতি বলতে সেই অর্থনীতিকে বোঝায় যেখানে অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ থাকে না, বাজারের মাধ্যমে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয়। মানে ব্যাপারটা বুঝতে পারছো যে সেই অর্থনীতিকেই বোঝাচ্ছে যেখানে অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ থাকে না। মুক্ত মানে সরকারি কোনো হস্তক্ষেপ থাকে না এবং বাজারের মাধ্যমে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয়ে থাকে। এরপরে আসি তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত রোস্টার তথ্য। তোমাদের আসবে যে অর্থনৈতিক উন্নয়নে সংক্রান্ত রোস্টার তথ্য বলতে তুমি কি বুঝো এবং এই তথ্য সম্বন্ধে তুমি আলোচনা করো। আসলে মূলত রোস্টার তথ্য বলতে অধ্যাপক ডব্লিউ রোস্টো অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে রোস্টের এই ব্যাখ্যায় কমিউনিস্ট ম্যানিফেস্টো নামে অভিহিত।
ঐতিহাসিক ক্রমবিকাশের ধারা অনুযায়ী তিনি অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন স্তর নির্দেশ করেছেন। আচ্ছা, এই রস্টের তথ্যের মূল বক্তব্যটা আসলে কি? মূল বক্তব্যটা হচ্ছে, রস্টের মতে কোনো দেশের অর্থনৈতিক পরিপুষ্টতা আসে কতগুলো ধাপ বা স্তর অতিক্রম করে। এই জন্যই এই স্তরকে স্তর তত্ত্ব হিসাবেও অভিহিত করা হয়। অধ্যাপক রস্টের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে 5টি স্তরের কথা বলা হয়েছে। কি কি? প্রাথমিক স্তর বা প্রিমেটিভ স্টেজ, প্রস্তুতি স্তর বা প্রি টেক অফ স্টেজ, উত্তরণ স্তর বা টেক অফ স্টেজ, আত্মনির্ভরশীল স্তর বা সেলফ সাফারিং স্টেজ, আর কি অত্যাধিক ভোগ স্তর, স্টেজ অফ হাই মাস স্টেজ। অর্থাৎ রস্টের যে তত্ত্বটা মূলত এই 5টা স্তরের উপর নির্ভর করে বা এই 5টা স্তরের উপর ভিত্তি করে রস্টের কি অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত তত্ত্ব। এরপরে আসি কি অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলো কি বাংলাদেশে বিদ্যমান। প্রথমেই আমি বলি যে প্রথম কথাটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলো কি বাংলাদেশে বিদ্যমান। এখন আমি বলি পৃথিবীর কোনো দেশই বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়নের সবকটি পূর্ব শর্ত দ্বারা সমৃদ্ধ নয়। সেটা তো তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো বা জানো। তারপরেও আমরা বইয়ের ভাষায় বলি যে অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলো কি বাংলাদেশে বিদ্যমান। পৃথিবীর কোনোই স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশে, বাংলাদেশের মতো বিশেষ করে দেশে, অর্থনৈতিক উন্নয়নের সবকটি পূর্ব শর্ত দ্বারা সমৃদ্ধ নয়। উন্নত দেশগুলোতে উন্নয়নের সবকটি পূর্ব শর্ত বিদ্যমান থাকে। উন্নয়নের পূর্ব শর্তগুলো বাংলাদেশে কতটা বিদ্যমান তা আসলে বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা কি প্রতিষ্ঠিত করতে পারি। এই অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলোর মধ্যে রয়েছে যেমন ধরো প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, মূলধন গঠন, অর্থনৈতিক অবকাঠামো, দক্ষ উদ্যোক্তা শ্রেণী, এরকম বহু বিষয় রয়েছে যেগুলোর কারণে আমাদের কি অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত সবগুলো বাংলাদেশে বা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বিদ্যমান নয়। অর্থাৎ আমরা বলতে পারি বাংলাদেশে বর্তমানে উন্নয়নের সকল পূর্বশর্ত সর্বাংশে বলবৎ নেই। তবে বিগত কয়েক বছরে অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় খানিকটা অগ্রগতি সাধিত হয়েছে। সুতরাং জনগণকে ঐক্যবদ্ধ করে দেশ গড়ার কাজে সচেষ্ট হলেই উন্নয়নের গতি ত্বরান্বিত করা সম্ভব। এরপরে আসি আমাদের কি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্তরায় দূর করার উপায়। অর্থাৎ আমাদের যে এই যে বাংলাদেশে বিদ্যমান যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে দূর করার উপায় কি, সেটাই হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে দূর করার কি অন্তরায় দূর করার আমাদের কি বলেছে যে অন্তরায় দূর করার উপায়গুলো কি বা পন্থাগুলো কি বা সমস্যা সমাধানের উপায় কি। সেটা হচ্ছে বাংলাদেশে আমরা বলতে পারি যে অর্থনৈতিক উন্নয়নের পথে বিদ্যমান বাধা বা প্রতিবন্ধকতাসমূহ দূর করার মাধ্যমেই উন্নয়ন প্রক্রিয়া শুরু করা যায়। সাধারণভাবে বাংলাদেশে যে সমস্ত সমস্যা বিরাজ করে সেগুলো দূর করে অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করার জন্যই যে ব্যবস্থাগুলো, সেটাই হচ্ছে মানুষের অর্থনৈতিক উন্নয়নের অন্তরায় দূর করার উপায়। এখন আমরা আপাতত দৃষ্টিতে বা তোমরা এখন যেহেতু সেকেন্ড ইয়ারে পড়ো, কী বলে হিসাব বিজ্ঞান এবং ফিনান্সের মতো একটা কি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিভাগে তোমরা বাংলাদেশের সমস্যাগুলো অবশ্যই জানো। যেমন আমাদের কি সঞ্চয় বৃদ্ধি করতে হবে, মূলধন সৃষ্টি করতে হবে, শিক্ষার বিস্তার করাতে হবে, কৃষির উন্নতি করতে হবে, শিল্পের উন্নতি করতে হবে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। এরকম বিভিন্ন সমস্যা যেগুলো আমাদের কি বিরাজমান, তাই যদি আমরা দূর করতে পারি তাহলেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের এই দূর করার উপায়গুলো পরিগণিত হবে। এরপরে আসি আমরা কি উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশ বলতে কি বুঝো। উন্নত দেশ কি, অনুন্নত দেশ বলতে কি বুঝো এবং উন্নয়নশীল দেশ বলতে কি বুঝো। প্রথমেই আসি আমরা উন্নত দেশ। বাংলাদেশে উন্নত দেশ বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? তাহলে উন্নত দেশ বলতে কি বুঝি? যেসব দেশের উৎপাদন ক্ষেত্রে আধুনিক কলাকৌশল ও উন্নত প্রযুক্তি প্রয়োগ করে প্রাথমিক বা প্রাকৃতিক ও মানব সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে মোট জাতীয় আয় বা উৎপাদন এবং মাথাপিছু আয় যথেষ্ট বৃদ্ধি করতে সক্ষম হয়েছে, তাদেরকে সাধারণত উন্নত দেশ বা ডেভেলপড কান্ট্রি বলা হয়।
আবারও বলছে, যেসব দেশে উৎপাদন ক্ষেত্রে আধুনিক কলাকৌশল ও উন্নত প্রযুক্তি প্রয়োগ করে প্রাকৃতিক ও মানব সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে মোট জাতীয় ব্যয় উৎপাদন এবং মাথাপিছু আয় যথেষ্ট বৃদ্ধি করতে সক্ষম হয়েছে, তাদেরকেই বলা হচ্ছে উন্নত দেশ। অর্থাৎ উন্নত দেশে অর্থনৈতিক অবস্থা এমন যে মাথাপিছু আয়ের প্রবৃদ্ধির হার খুব বেশি, প্রকৃত জাতীয় আয় বা অবিচ্ছিন্নভাবে ক্রমাগত বৃদ্ধি পায়, জনসংখ্যা বৃদ্ধির হার সমাজের সম্পদের তুলনায় কম এবং বেকারত্বের হার অতি নগণ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যে ক্রমাগত উদ্বৃত্ত ভোগ করে। সাধারণত এইগুলো দেশকেই সাধারণত উন্নত দেশ বলা হয়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, মানে আমাদের ইউরোপ কান্ট্রিগুলো, জাপান, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, এই সমস্ত মুষ্টিমেয় কিছু দেশ হচ্ছে উন্নত দেশের শ্রেণীভুক্ত। এরপরে আসি কি উন্নত, এবার আসি অনুন্নত। অনুন্নত দেশ বলতে আমরা কি বুঝি? অর্থনৈতিক উন্নয়ন ঘটেনি এমন দেশসমূহের স্বল্প উৎপাদনের কারণে জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান অতি নিম্ন, সেই সকল দেশে উন্নত উৎপাদন কৌশল ব্যবহারের অভাবে উৎপাদন স্বল্প ও জনগণের জীবনযাত্রার মান অতি নিম্ন, সেই সকল দেশকে অনুন্নত দেশ বলে অভিহিত করা হয়। এ সকল দেশে পরিলক্ষিত হয় স্বল্প মাথাপিছু আয়, শিল্পের অনগ্রসরতা, কৃষির উপর নির্ভরশীলতা, জীবনযাত্রার নিম্নমান, মূলধনের অভাব, জনসংখ্যার চাপ, ব্যাপক বেকারত্ব ইত্যাদি। অর্থাৎ যে সকল দেশের জ্ঞান বিজ্ঞানের চর্চা মোটেই নেই, প্রাকৃতিক ও মানব সম্পদের উপযুক্ত ব্যবহার করা হয়নি, মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান যথেষ্ট নয়, অর্থনীতি স্থবির হয়ে রয়েছে, পুষ্টিহীনতা রয়েছে, দারিদ্রতা, অশিক্ষা নিত্য সঙ্গী, সেই সব দেশকেই সাধারণত অনুন্নত দেশ বলা হয়। তাহলে আমরা উন্নত এবং অনুন্নত। এখন আমরা বলবো উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশ বলতে আমরা কি বুঝি। চলো আমরা এখন স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশ বলতে কি বুঝি, বা এই অনুন্নত বলা হয় বা উন্নয়নশীল, যেটা নাকি ডেভেলপিং কান্ট্রি, তার সঙ্গে আমরা কি বলতে উন্নয়নশীল দেশ বলতে আমরা কি বুঝি। সাধারণত যে সকল দেশ কিছুটা হলেও অর্থনৈতিক উন্নতি সাধন করেছে এবং ভবিষ্যতে আরও উন্নতি সাধনের সম্ভাবনা রয়েছে, সেসব দেশকেই উন্নয়নশীল দেশ বলা হয়। উন্নয়নশীল শব্দটি একটি গতিশীল অবস্থাকে নির্দেশ করে, তাই বলা যায় যেসব দেশের জনগণ উন্নত জীবনযাত্রা মানের আশে উদ্বুদ্ধ হচ্ছে বা সচেতনভাবে উন্নতির চেষ্টায় লিপ্ত হচ্ছে, দেশের সম্পদের পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে ক্রমশ উন্নতির দিকে ধাবিত হচ্ছে, যার ফলে ভবিষ্যতে সমস্ত দেশের উন্নয়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, সেসব দেশকেই উন্নয়নশীল দেশ বলা হয়। অর্থাৎ পৃথিবীর অধিকাংশ দেশই এখন উন্নয়নশীল দেশের পর্যায়ভুক্ত, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এইগুলো দেশ কি উন্নয়নশীল দেশের অন্তর্ভুক্ত। এরপরে আসি অর্থনৈতিক উন্নয়নে মূলধনের ভূমিকা বা মূলধন সৃষ্টির উপাদান কি। আবারও বলছি, এরপরে আমাদের আসবে, কারণ এই চ্যাপ্টারে অনেক বিশদ বিষয় রয়েছে, যেগুলো থেকে আমি তোমাদের বেসিক জিনিসগুলোকে জানানোর চেষ্টা করছি। তাহলে কি এবার আসি অর্থনৈতিক উন্নয়নে মূলধনের ভূমিকা কি এবং মূলধনের সৃষ্টির উপাদান কি। উন্নত বিশ্বে প্রতিটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় মূলধনের উপর। অর্থনৈতিক সমৃদ্ধি নির্ভর করে মূলধনের প্রাচুর্যের উপর। অর্থনৈতিক গতি বাড়ানোর জন্য মূলধনের পরিমাণ বাড়াতে হবে। এক কথায় অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি হচ্ছে মূলধন। এখন বলবো মূলধন সৃষ্টির উপাদানগুলো কি। মূলধন সৃষ্টির উপাদান হচ্ছে তিনটি: সঞ্চয় সৃষ্টি, সঞ্চয়কে বিনিয়োগ তহবিলে রূপান্তর করা এবং সঞ্চিত অর্থ দ্বারা মূলধন দ্রব্য সংগ্রহ করা। তাহলে আবারও বলছি, অর্থনৈতিক উন্নয়নে মূলধনের ভূমিকা কি? যে আধুনিক উৎপাদন ব্যবস্থার চালিকা শক্তি হচ্ছে মূলধন। মূলধন ব্যবহারের ফলে প্রাকৃতিক সম্পদ ও জনশক্তিকে উত্তম ব্যবহারের ফলে জাতীয় সম্পদ বৃদ্ধি করাও সম্ভব। মূলধন শ্রমিকের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি করে, যন্ত্রপাতির আবিষ্কার করা হয় ইত্যাদির পথ সুগম করা হয়। আর মূলধন সৃষ্টির উপাদান কি? মূলধন সৃষ্টির উপাদানের প্রধান তিনটা স্তর। একটা হচ্ছে সঞ্চয় সৃষ্টি, সঞ্চয়কে বিনিয়োগ তহবিলে রূপান্তর করা, আর সঞ্চিত অর্থ দ্বারা মূলধন দ্রব্য সংগ্রহ করা। এরপরে আমরা আসি দারিদ্র দুষ্ট চক্র বলতে কি বুঝো। এটা হচ্ছে এই অর্থনৈতিক মূলধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কি সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের বিষয় হচ্ছে দারিদ্র্যের দুষ্ট চক্র, যেটা নাকি আমরা প্রতিনিয়ত
কি আমরা এই দারিদ্র দুষ্ট চক্রের মধ্যে আবর্তিত হচ্ছি, যেহেতু বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বা কি ডেভেলপমেন্ট কান্ট্রি বা স্বল্পোন্নত দেশ। এটা সাধারণত চাহিদার উপর দিয়েও একবার বিবেচনা করা হয়, যোগানের দিক থেকেও একবার বিবেচনা করে, সেটা আমরা পরে ব্যাখ্যা করছি। প্রথমেই বলছি দারিদ্র দুষ্ট চক্র বলতে তোমরা কি বোঝো বা দারিদ্রের দুষ্টচক্র কি। এটা হচ্ছে অনুন্নত অর্থনীতির একটি অতি পরিচিত বিষয় হলো দারিদ্রের দুষ্টচক্র। একটি নির্দিষ্ট বিষয়ের অভাবে বা অনুপস্থিতিতে বিভিন্ন বিষয় কিভাবে প্রবাহিত হয়ে থাকে তার প্রকৃষ্ট উদাহরণ দারিদ্রের দুষ্টচক্রের মাধ্যমে পাওয়া যায়। চক্রাকার ঘোরার মাধ্যমে এর উৎপত্তি। এই সম্বন্ধে বলেছেন দারিদ্রের দুষ্ট ধারণাটি সর্বপ্রথম অধ্যাপক নার্স 1952 সালে উপস্থাপন করেন। তিনি কায়রোতে এক অনুষ্ঠানে বক্তৃতা প্রসঙ্গে এই ধারণাটি কি তুলে ধরেন বা ভিসিয়াস সার্কেল অফ পভার্টি বা দারিদ্র দুষ্টচক্র হিসাবে তিনি প্রথম এই ধারণাটিকে উপস্থাপন করেন। এখন দারিদ্র দুষ্টচক্র বলতে আমরা কি বুঝি? অনুন্নত দেশসমূহের অর্থনীতি দারিদ্রের দুষ্টচক্রের আবর্তনে ঘোরপাক খায়। অধ্যাপক নার্স বলেছেন দারিদ্রের দুষ্টচক্রের অর্থ হলো এমন কতগুলো শক্তি একত্রীকরণ যার একে অপরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দেশকে দরিদ্র করে রাখে। তিনি একটি সুন্দর বাক্যের মাধ্যমে ব্যাখ্যা করেছেন, বলেছেন দারিদ্রের দুষ্টচক্রের ধারণাটি হলো এ কান্ট্রি ইজ পোর বিকজ ইট ইজ পোর, অর্থাৎ একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র। পবিত্র বাইবেল বা ইঞ্জিল শরীফে উল্লেখ রয়েছে যার আছে তাকে আরও দেওয়া হবে, আর যার নাই তার কাছে যা আছে তাও কেড়ে নেওয়া হবে। অধ্যাপক নার্স এই উক্তির অর্থনৈতিক তাৎপর্যের ব্যাখ্যা দেন। আমাদের দেশে প্রচলিত একটা উক্তি আছে, তেলের মাথায় তেল দেওয়া। কথাটি অনেকটি ওই বাক্যের সঙ্গে বা ওই বক্তব্যের সাথে অনেকটাই সঙ্গতিপূর্ণ। বাক্যটি এমন যে দেখো একটি দেশ দরিদ্র বলে, দেখো এখানে লেখা আছে একটি দেশ দরিদ্র বলে তার কি আয়ও কম, আয় কম হলে কি সঞ্চয় কম, সঞ্চয় কম হলে কি বিনিয়োগ কম, বিনিয়োগ যদি কম হয় তাহলে কি নিয়োগ কম হবে, নিয়োগ কম হলে কি আবার আয় কম, আবার সেই আগের মতো আয় কমে চলে গেল, অর্থাৎ একটি চক্রে আবর্তিত হয়। এটা যোগানের দিক থেকে ব্যাখ্যা করা হয়, মানে একটি দেশ দারিদ্র বলেই তার আয় কম, কিন্তু আয় কম বলেই সঞ্চয় কম, সঞ্চয় কম বলে বিনিয়োগ কম, বিনিয়োগ কম বলেই তার নিয়োগ কম, নিয়োগ কম বলেই তার ওই আয় কম, চক্রে ওই আবর্তিত। এটা হলো যোগানের দৃষ্টিকোণ থেকে আমরা ব্যাখ্যা করছি। অনুরূপভাবে চাহিদার দৃষ্টিকোণ থেকেও দেখো যে একটি দেশ দারিদ্র বলে তার আয় কম, আয় কম বলেই তার ক্রয় ক্ষমতাও কম, ক্রয় ক্ষমতা কম বলেই তার সামগ্রিক চাহিদা অটোমেটিক কম, সামগ্রিক চাহিদা যখনই কম হবে তখন বিনিয়োগও কম, বিনিয়োগ কম হলে কি নিয়োগ কম, আর নিয়োগ কম হলে ওই আবার দেখো আয় কম, আবার আমাদের সেই আয় কমে চলে গেল। অর্থাৎ চাহিদার দিক থেকেও বলো আর যোগানের দিক থেকেই বলো দারিদ্রের দুষ্টচক্র একটা চক্রে আবর্তিত হচ্ছে। সেই জন্যই বলা হচ্ছে যে কি আমরা কি বলতে পারি যে দারিদ্রের দুষ্টচক্রকে আমরা মূলধনের হিসাবেও ব্যবহার করতে পারি, আবার কি আমরা চাহিদার দিক থেকেও করতে পারি, যোগানের দিক থেকেও করতে পারি। এই জন্যই বলা হচ্ছে যে অনুন্নত দেশেই দারিদ্র্যই অনুন্নতির মূল কারণ। অনুন্নত অর্থনীতির ফলেই উন্নয়নের প্রতিবন্ধকতা রয়েছে। এই প্রতিবন্ধকতাগুলো একদিকে যেমন দারিদ্র্যের কারণ, তেমনি অন্যদিকে এইগুলো দারিদ্র্যের ফলশ্রুতি। চক্রাকার ক্রিয়াশীল এই প্রতিবন্ধকতাগুলোকেই অধ্যাপক নার্স দারিদ্র্যের দুষ্টচক্র নামে আখ্যায়িত করেছেন। তাহলে ব্যাপারটা কি ক্লিয়ার হয়ে গেল? দারিদ্র্যের দুষ্টচক্র হচ্ছে কি আমাদের একটা দরিদ্রের মধ্যে চক্রে আবর্তিত হচ্ছে। এরপরে কি আসছে বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি কি এবং এটা সমাধানের উপায় কি। বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি সেটা আলোচনা করতে আমাদের জানতে হবে যে মৌলিক অর্থনৈতিক সমস্যা কি। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পথে যেসব সমস্যা বাধার সৃষ্টি করে সেগুলোকে সে দেশের মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে। দীর্ঘ সময়ের ঔপনিবেশিক ও বিজাতীয় শাসনের ফলে এদেশে অর্থনৈতিক উন্নয়নের সুষ্ঠু অবকাঠামো ও ধারা একদমই সৃষ্টি হয়নি। ফলে এদেশের অর্থনৈতিক ব্যবস্থায় নানারূপ মৌলিক সমস্যা বিদ্যমান। এবং বাংলাদেশে মৌলিক সমস্যাগুলো কি কি রয়েছে? অনুন্নত কৃষি ব্যবস্থা, শিল্পের অনগ্রসরতা, জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার, খাদ্য সমস্যা, মূলধনের অভাব, বেকার সমস্যা, শিক্ষার অভাব, প্রাকৃতিক ও মানবিক সম্পদের অপূর্ণ ব্যবহার, বহুবিধ সমস্যাগুলো। আর এই সমস্যাগুলোর সমাধানের উপায়ই হচ্ছে
আমাদের কি আমাদের শিল্পের অগ্রসরতা হতে হবে, কৃষিকে উন্নত করতে হবে, জনসংখ্যার বৃদ্ধি রোধ করতে হবে, খাদ্য সমস্যা মেটাতে হবে, মূলধনের পরিমাণ বাড়াতে হবে, বেকার সমস্যা মেটাতে হবে, শিক্ষার অগ্রগতি করতে। এইভাবেই আমরা বিভিন্ন মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো চিহ্নিত করতে পারি এবং সেগুলোকে সমাধানের উপায়। লাস্ট কোশ্চেন হচ্ছে লুইসের দ্বৈত অর্থনৈতিক উন্নয়ন তত্ত্ব। তোমাদের কোশ্চেন আসতে পারে লুইসের দ্বৈত অর্থনৈতিক উন্নয়ন তত্ত্বটি সমালোচনার সনক ব্যাখ্যা করো। এখানে লুইস তত্ত্বটা কি সেটা আগে তোমাদের জানাই। অধ্যাপক ডাব্লিউ আর্থার লুইস সীমাহীন শ্রমের ফলদায়ক ব্যবহার তথা আত্মোৎসর্গকে খাত থেকে শ্রমিক পুঁজিবাদী খাতে স্থানান্তরের মাধ্যমে নিয়োগ স্তর বৃদ্ধির বিষয়টি ব্যাখ্যা করেন। লুইস কি বলেছেন, আবারও বলছি লুইস নিয়োগ স্তর বৃদ্ধির বিষয়টিকে দ্বৈত অর্থনৈতিক উন্নয়ন মডেল নামে অভিহিত করেন। এই বিষয়টি তিনি তার ইকোনমিক ডেভেলপমেন্ট উইথ আনলিমিটেড সাপ্লাই অফ লেবার নামক প্রবন্ধে 1954 সালে প্রকাশ করেন। সাধারণত কৃষি খাত থেকে শিল্প খাতে শ্রমিক স্থানান্তর দ্বারা অনুন্নত দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে যে মতামত সে প্রকাশ করেছেন তাকেই পরবর্তীকালে লুইস তত্ত্ব হিসাবে পরিচিত লাভ করে। অর্থাৎ লুইস 1944 সালে তার ইকোনমিক ডেভেলপমেন্ট উইথ আনলিমিটেড সাপ্লাই অফ লেবার নামক গ্রন্থে যে ব্যাখ্যা করেছেন যে কৃষিখাত থেকে শিল্প খাতে শ্রমিক স্থানান্তর দ্বারা অনুন্নত দেশে অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে তিনি যে মতামত প্রকাশ করেন তাকেই পরবর্তীকালে লুইস তত্ত্ব বলে অভিহিত করেছেন। এর পরের দিন আমরা অধ্যায় 6-এর উপর আলোচনা করব। আজকে অধ্যায় 5 অর্থাৎ দীর্ঘকালীন কার্যক্রম সম্বন্ধে তোমাদের বিশদভাবে আলোচনা করলাম এবং প্রতিটি বিষয়কে তোমাদের আলাদাভাবে বোঝানোর চেষ্টা করলাম যে অর্থনৈতিক উন্নয়ন কি, অর্থনৈতিক প্রবৃদ্ধি কি, মুক্ত অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত রাষ্ট্রের তথ্য, তারপর উন্নয়নের পূর্বশর্তগুলো কি, বাংলাদেশে কি বিদ্যমান, অর্থনীতি অন্তরে দূর করার উপায়, উন্নত অনুন্নত উন্নয়নশীল দেশ কি, দারিদ্র্যের দুষ্টচক্র, আর কি বলেছিলাম লুইসের দ্বৈত অর্থনীতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি বারবার দেখবে, ক্লাসটাকে ফলো করবে, ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।